প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায় জাবেদা। যথারীতি আমরা একটি অনুচ্ছেদ দেখছি এবং একটি কোশ্চেন দেখছি। এখানে ক, খ, গ তিনটি কোশ্চেন দেওয়া হয়েছে। আমরা জানি ক এর জন্য হচ্ছে 2 মার্ক, খ এর জন্য 4 মার্ক এবং গ এর জন্য 4 মার্ক হচ্ছে বরাদ্দ। তো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের ক্লাসে। তার আগে আমরা এক অনুচ্ছেদটা দেখে নেব। তোমরা যারা ক্লাস করছো তারা মোবাইলটাকে পুশ করে সর্বপ্রথমে প্রশ্নটা তুলে নেবে, তুলে নিয়ে আমাদের ক্লাস পরবর্তী অংশে চলে আসবে। আমি আজকে ক্লাস শুরু করার আগে কয়েকটি কথা বলবো। কথাগুলো হচ্ছে ক্রয় কাকে বলে, ক্রয় কাকে বলে। আমরা কি প্রশ্নটা উত্তর দিতে পারবো ক্রয় কাকে বলে? আমরা নর্মালি মনে করি কোনো কিছু কিনছি, কিনলেই তো সেটা ক্রয়। টাকা দিলাম বা কোনো চেক দিলাম, কোনো কিছু দিলাম, দিয়ে বিনিময়ে যে পণ্য দ্রব্যটা আমরা নিয়ে আসছি সেটাই ক্রয়। কিন্তু কমার্সের ভাষায় ক্রয় বলতে কিন্তু একটু ব্যতিক্রম অর্থে ব্যবহার করা হবে। ক্রয় হচ্ছে সেই সকল পণ্য দ্রব্যকে ক্রয় বলবো যে পণ্য দ্রব্যটা বিক্রি করার জন্য কিনবো। তাহলে ক্রয় হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করি, বিনিময় করি, তখনই সেটাকে আমরা বলবো ক্রয়। তাহলে ক্রয় কাকে বলে? আমরা বলবো বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমরা বিনিময় করব, যখন বিনিময় করব। তাহলে বিক্রি করার জন্য যদি কোনো কিছু না কিনি তখন সেটাকে আমরা ক্রয় বলবো না, ঠিক আছে? কোনো কিছু যেন ব্যবহার করার জন্য কিনি তখন সেটা আমরা ক্রয় বলবো না। ব্যবহার করার জন্য কোনো কিছু যখন ক্রয় করা হবে, ব্যবহারের জন্য ক্রয়, ক্রয় নয়। তাহলে আমাদের আলোচনার এই একটা টপিক ছিল। আর একটা টপিক হচ্ছে যে আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব তখন ছোটোখাটো জিনিসপত্র আমাদের প্রয়োজন পড়তে পারে ব্যবসায় কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম করার জন্য। যেমন কিছু কাগজ প্রয়োজন হতে পারে, কলম প্রয়োজন হতে পারে, সিফটি পিন, আলপিন, টুকিটাকি জিনিসপত্র প্রয়োজন হতে পারে। সেগুলোকে আমরা বলবো মণিহারি, সেগুলোকে আমরা বলবো মণিহারি, ঠিক আছে? এই মণিহারি টপিকটা আমাদের আজকে ক্লাসের বিষয়ে আসবে। আরেকটি বিষয় আসবে, সেটা হচ্ছে উত্তোলন। উত্তোলন কাকে বলা হয়? উত্তোলনটা হচ্ছে যখন ব্যক্তিগত প্রয়োজনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেটাকে আমরা বলবো উত্তোলন। এই কথাগুলো আমরা ক্লাসের শুরুতে মনে রাখবো যে উত্তোলন জিনিসটা কি। তাহলে আমাদের আজকে মূল ক্লাসে আমরা চলে আসি। আমরা মূল ক্লাসের জন্য ফার্স্ট আমরা যে কাজটা করব, আমরা অনুচ্ছেদটা খুব ভালো করে পড়ে নিব। সবাই অনুচ্ছেদটা ভালো করে পড়ে নিই এবং খাতায় তুলে নিই অনুচ্ছেদটা। কি বলা হয়েছে? জনাব আবির 2021 সালের 1 জানুয়ারি নগদ 20,000 টাকা ও 10,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। নিম্নে উক্ত মাসের অন্যান্য লেনদেন সমূহ উল্লেখ করা হলো। 3 তারিখে বলা হচ্ছে নগদে 5,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। 7 তারিখে বলা হচ্ছে জনির নিকট 8,000 টাকার পণ্য বিক্রয়। 12 তারিখে আসছে কাগজ, কলম, রাবার, স্কেল ক্রয় 5,000 টাকা। তাহলে আমরা আজকে ক্লাস অনুযায়ী আমরা কি জানলাম যে টুকিটাকি জিনিসপত্রকে, এই জিনিসগুলোকে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো মণিহারি। মণিহারি, এই কথাটা মনে রাখবো যে এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মণিহারি। এবার চলে আসো 20 তারিখে চলে আসি। 20 তারিখে বলতেছে কি? 20 তারিখে বলছে দোকানের সামনে একটি সাইনবোর্ড লাগাতে খরচ হলো। সাইনবোর্ড লাগাতে খরচ হয়েছে। সাইনবোর্ডটা কি? দোকানের সামনে আমরা ডিসপ্লে করি আর দোকানের নাম বা পণ্যদ্রব্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে রাখি। কেন দিই?
এগুলোর জন্য আমার বিক্রির পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য যে সকল কাজগুলো করব সেগুলোকে বলা হয় বিজ্ঞাপন। কি বলা হয়? বিজ্ঞাপন। যেমন আমি টেলিভিশনে দিচ্ছি, জানাচ্ছি আমার পণ্য সম্পর্কে, রেডিওতে বলছি, পোস্টারিং করছি, সকল কিছুই হচ্ছে আমাদের বিজ্ঞাপন। তাহলে এটাকে আমরা বলছি বিজ্ঞাপন, মনে রাখতে হবে। এটা হচ্ছে কি আমার বিজ্ঞাপন। নেক্সট চলে আসি, ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে যখন আমরা হিসাব করতে যাই বা অ্যাকাউন্ট ওপেনিং করতে যাই, তখন আমার কিছু নগদ টাকা নিয়ে যে ব্যাংকে জমা দিতে হয়। জমা দেওয়ার ফলে ব্যাংক কি করে, আমার নামে বিভিন্ন ডকুমেন্ট আমার কাছ থেকে নেয়, সেই ডকুমেন্টসের আলোকে নাম দিয়ে কি করতেছে, একটা অ্যাকাউন্ট খুলে দেয়। তারপর থেকে আমি ওই অ্যাকাউন্ট থেকে বা ব্যাংক হিসাব থেকে আমার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি। 28 তারিখে বলছে, জনির নিকট হতে 3000 টাকার একটি চেক পাওয়া গেল। আমি চেক পেয়েছি, কার কাছ থেকে? জনির নিকট থেকে পেয়েছি। তাহলে জনির সাথে আমার পূর্বে একটি ঘটনা ঘটেছিল, খেয়াল করে দেখবো আমরা। জনির সাথে পূর্বে ঘটনা ছিল কি আমার 7 তারিখে। 7 তারিখে কি ঘটনা ঘটেছিল? জনির নিকট 8000 টাকার পণ্য বিক্রি করা হয়েছিল। তাহলে 8000 টাকা যে পণ্য বিক্রি করলাম, এখানে কোথাও কিন্তু বলে দেওয়া নাই যেখানে নগদে বিক্রি করেছি। যখন নগদে বিক্রি করে দেওয়া কথা বলে দেওয়া থাকবে না, আমরা জানি, এর আগে ক্লাসগুলোতে আমরা জেনেছি যে যখন নগদ কথা বলে দেওয়া থাকবে না এবং নাম উল্লেখ করে দেওয়া থাকবে, তার মানে তখন বুঝে নিতে হবে এটা বাকিতে ক্রয় করা হয়েছে বা বাকিতে বিক্রি করা হয়েছে। তার মানে এটা বাকি, এই লেনদেনটা হয়েছে বাকিতে। তো যেদিন বাকিতে আমি বিক্রি করেছিলাম, তখন আমি জনের কাছ থেকে টাকা পাবো। সে 28 তারিখে এসে আমাকে টাকা দিচ্ছে, নগদ টাকা না দিয়ে সে আমাকে কি করবো, চেক দিল। তাহলে চেকের টাকাটা আমি তো ব্যাংকে জমা দিব যখন, তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে, তার মানে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে। আলমারি ক্রয়। আলমারিটা কি আমাকে মনে রাখতে হবে, এই যে আলমারি কিন্তু একটা হচ্ছে আসবাবপত্র। আলমারিটা কি? আসবাবপত্র। আলমারিটাকে আমরা বলবো আসবাবপত্র, ঠিক আছে? ফার্নিচার টাইপের যে জিনিসপত্রগুলো থাকবে, হ্যাঁ, সোফা, ড্রেসিং টেবিল, হ্যাঁ, খাট, টেবিল, চেয়ার, এই সবগুলোকে আমরা বলবো কি? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এটা কিন্তু বিক্রি করার জন্য না। এই যে আমাকে উদাহরণে বলা হয়েছে আসবাবপত্র ক্রয় করেছি, তার মানে আসবাবপত্র ক্রয় কিন্তু ক্রয় নয়, কারণ আলমারিটা আমি নিয়েছি ব্যবহার করার জন্য। তাহলে এই আসবাবপত্রটা কি? আসবাবপত্রটা আমার হচ্ছে সম্পদ। একটা মনে রাখতে হবে, এই আসবাবপত্র ক্রয় কিন্তু অ্যাকচুয়ালি ক্রয় নয়, আমার এখানে কি হচ্ছে, সম্পদ আমার বৃদ্ধি পাচ্ছে। এবার চলে আসো 31 তারিখে বলা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যাংক থেকে টাকা তুললাম আমি, কত টাকা? 5000 টাকা আমি তুলেছি, যার মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে যেটাকে উত্তোলন করা হয় সেটাকে বলা হয় উত্তোলন। যেটা ব্যক্তিগত না, সেটা অফিসের জন্য। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে হচ্ছে 2000 টাকা হচ্ছে উত্তোলন করা হয়েছে। তাহলে এই 2000 টাকা ব্যক্তিগত বলেছে, তার মানে এই 2000 টাকায় হচ্ছে উত্তোলন। কত টাকা? 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে উত্তোলন। বাকি থাকলো কত টাকা? 3000 টাকা। তাহলে 3000 টাকা কোনো কিছু বলে দেওয়া নাই, তার মানে এখানে এই 3000 টাকা অফিসের জন্য, খেয়াল করো, আমরা কি বলবো? অফিসের জন্য উত্তোলন করা হয়েছে। অর্থাৎ অফিসের জন্য যদি ব্যাংক থেকে টাকা তোলা হয়, তখন সেটাকে আমরা উত্তোলন বলবো না, সেটা উত্তোলন নয়। তাহলে আমরা উত্তোলন সম্পর্কে কি জানলাম? উত্তোলন হচ্ছে যেটা ব্যক্তিগতর জন্য, নিজের জন্য, পার্সোনাল ইউজের জন্য যখন আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে যাব, তখন সেটাকে বলবো উত্তোলন। কিন্তু 2000 টাকা আমি ব্যক্তিগত জন্য নিলাম, বাকি থাকলো আরো 3000 টাকা। এই 3000 টাকা কি জন্য নিয়েছি? এই 3000 টাকা অফিসের জন্য আমি নিয়েছি। তাহলে এই আমাদের অনুচ্ছেদটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো ক নম্বরে। ক নম্বরে কি বলা হচ্ছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মানে কি? স্টার্ট, ব্যবসা শুরুর সময়। তাহলে ব্যবসা শুরু করার সময় যে মূলধনটা কি? যেটা নিয়ে আমি ব্যবসা শুরু করছি, তাহলে সেটাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন।
তাহলে ক নম্বরের যদি প্রশ্নের উত্তরে আমরা চলে আসি তাহলে কি লিখব? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখন আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। এতটুকুতে আমার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, টাকার ঘর দুইটা করতে পারো। তাহলে এখানে আমরা লিখব তারিখ বিবরণ টাকা। তারিখ কত? তারিখ আমি এখানে লিখতেছি 2021 ইন জানুয়ারি 1। এই অঙ্কটাতে তারিখ কিন্তু বাধ্যতামূলক নয়। কেন বাধ্যতামূলক নয়? কারণ আমাদের এখানে প্রারম্ভিক বলা হচ্ছে, আর প্রারম্ভিক বলতে আমরা 1 তারিখকেই বুঝবো। তাহলে 1 তারিখে কি কি নিয়ে আমি ব্যবসাটা শুরু করেছি খেয়াল করে দেখো। নগদ বলা হয়েছে 20,000 টাকা, আর 10,000 টাকা কি করা হয়েছে? পণ্যদ্রব্য নিয়ে ব্যবসাটা আমরা শুরু করেছি। তাহলে আমি কি কি পেলাম এখানে? আমি পেলাম নগদ। নগদ পেলাম কত টাকা? নগদ পেলাম আমি এখানে 20,000 টাকা। আর পণ্যদ্রব্য পেয়েছি, পণ্যদ্রব্য পেয়েছি কত টাকা? পণ্যদ্রব্য পেয়েছি আমরা 10,000 টাকা। এই টোটাল 30,000 টাকা নিয়ে আমি ব্যবসাটা স্টার্ট করেছি। তাহলে এই টাকাটাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন। এখানে মূলধন এবং মালিকানা সত্ত্ব বিষয়টা কিন্তু আলাদা। মালিকানা সত্ত্ব যদি বলা হতো তখন আমাকে পৃথক করে করতে হতো। তখন এই পণ্যদ্রব্য যেটা করা হয়েছে সেটা আবার কি 10,000 টাকা মাইনাস করে আমাকে টাকা দেবো, কারণ ওটা আমার ব্যয় হিসেবে তখন গণ্য। এবার চলে আসি খ নম্বরে। খ নম্বরে বলা হয়েছে জনাব আবিরের সাধারণ জাবেদা বই প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা সাধারণ জাবেদা বই প্রস্তুত করার জন্য ফার্স্ট আমরা কি করব? আমরা 6 কেটে দিব। ক হয়ে গেল, আমি মুছে ফেললাম। সাধারণ জাবেদার ছকটা তোমাদেরকে মনে রাখতে হবে। সাধারণ জাবেদার ছকটা কি? তাহলে আমরা সাধারণ জাবেদাটা করব। ফার্স্টে কি করব? আমরা প্রতিষ্ঠানের নাম দিব। এখানে প্রতিষ্ঠানের নাম বা নাম দেওয়া নাই, যেহেতু মালিকের নামটাই আমরা লিখব জনাব আবির। কি লিখব? সাধারণ জাবেদা। এবার আমরা ছক কাটব। এখানে দিয়ে দিলাম আমরা তারিখ। এখানে লিখবো আমরা হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। এখানে দিয়ে দেব আমরা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা তারিখে ফার্স্ট যেটা লিখব 2021 ইন জানুয়ারি 1 তারিখে। 1 তারিখে আমরা কি কি পাচ্ছি? নগদ 20,000 টাকা, 10,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে আমরা এখন লিখব নগদান হিসাব। এটা কি? নগদান হিসাব আমরা ডেবিট বলবো। আমরা এর আগে 3 অধ্যায়ে এবং 5 অধ্যায়ে আমরা জেনেছি যে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়। তারপর আমি একটু বলে দিই, নগদান হিসাব এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য কি হয়েছে? ডেবিট হয়েছে। পণ্যদ্রব্যকে আমরা কি বলবো? পণ্যদ্রব্য বলবো না, আমরা বলবো ক্রয় হিসাব।
কি বলবো, ক্রয় হিসাব। ক্রয় হিসাব এখানে কি, ক্রয় হিসাব আমাদের এখানে ডেবিট। আর এই দুইটা মিলে যেটা নিয়ে আসা হচ্ছে সেটাকে আমরা বলবো মূলধন। চলে আসলো আমাদের কি, মূলধন হিসাব। মূলধন হিসাব কি, মূলধন হিসাব আমাদের হচ্ছে কি এখানে ক্রেডিট। ব্যাখ্যা হিসাবে আমরা এখানে নিয়ে দেব নগদ ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ। এখন এটা কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নগদ এখানে 20,000 টাকা, 20,000 টাকা লিখলাম, পণ্যদ্রব্য 10,000 টাকা, টোটাল আমার 30,000 টাকা হচ্ছে মূলধন আমি লিখলাম। এখন আমি যদি একটু ব্যাখ্যা করি, নগদটাকে আমি ডেবিট কেন বললাম, কারণ নগদ টাকা নিয়ে ব্যবসা যখন শুরু করা হচ্ছে, নগদ মানে কি, সম্পদ। আর সম্পদ কি হচ্ছে, এখানে বৃদ্ধি হচ্ছে। এগুলো লিখবো না, জাস্ট মনে রাখবো, সম্পদ বৃদ্ধি হচ্ছে। আর সম্পদ বৃদ্ধি হলে কি হয়, ডেবিট হয়। এখন পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছি, তো পণ্যদ্রব্য মানে কি, ক্রয়। ক্রয় মানে কি, ব্যয়। ক্রয় মানে হচ্ছে ব্যয়, আর ব্যয় এখানে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। আর আমরা জানি ব্যয় বৃদ্ধি হলে কি হবে, ডেবিট হবে। এবার আসো মূলধন। মূলধনটা কি, মালিকানা সত্ত্ব। কি, মালিকানা সত্ত্ব। এখানে মালিকানা সত্ত্ব কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। আর আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলে সেটা কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হলে সেটাকে আমরা বলবো ক্রেডিট। আমরা এর আগে ডেবিট ক্রেডিট নির্ণয় করার আমাদের যে সূত্রগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি আমার পূর্বের ভিডিওগুলো তোমরা একটু দেখে নিবা। 1 তারিখের পরে চলে আসো 3 তারিখে। 3 তারিখে কি ঘটনা ঘটেছে, নগদে 5,000 টাকার পণ্য ক্রয় করেছি। কিসে, নগদে। তাহলে ক্রয় করেছি, আমাদের জাবেদা করার সময় সবসময় ডেবিটগুলোকে প্রথমে লিখবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ক্রয় করেছি মানে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। আর নগদে করেছো, তার মানে আমরা লিখবো কি, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা আমি লিখে দেব যে নগদে ক্রয় করা হলো। এখন এটা কেন ডেবিট হলো, ক্রয় হিসাব কেন ডেবিট হলো, একইভাবে এখানে ব্যয় কি হয়েছে, এখানে ব্যয়, ব্যয় এখানে কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। আমি ক্রয় করব, খরচ কিন্তু আমার বেড়ে গেছে। আর নগদ, নগদ টাকা কি, সম্পদ। নগদ হচ্ছে কি, সম্পদ। তাহলে এখানে সম্পদটা কি হয়ে গেছে, সম্পদটা আমাদের খেয়াল করো হ্রাস হয়ে গেছে, সম্পদটা কমে গেছে। এজন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করলাম। টাকা কত, টাকার কথা বলা হয়েছে এখানে 5,000 টাকা। তাহলে আমি এখানে ডেবিট দিকে 5,000 লিখলাম, আর ক্রয় হিসাব ডেবিট, ডেবিট দিকে 5,000 লিখলাম, নগদান হিসাব ক্রেডিট, এই সোজা করে নগদান হিসাব ক্রেডিট দিকে আমি 5,000 টাকা লিখলাম। এবার 3 তারিখের পরে চলে আসছি আমরা 7 তারিখ। 7 তারিখ কি বলা হচ্ছে, 7 তারিখে বলা হচ্ছে জনির নিকট 8,000 টাকার পণ্য বিক্রয়। আমি পূর্বে আলোচনা করেছি এটা কি, বাকিতে বিক্রয়। তাহলে বাকিতে বিক্রয় যখন করা হবে তখন আমি কি পাবো, আমি টাকা পাই মানুষের কাছ থেকে। বিক্রি করলে ওই জনি আমাকে টাকা দিতে বাধ্য, কারণ সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। তাহলে জনিটাকে দেনাদার বা আমরা বলতে পারি প্রাপ্য হিসাব। তাহলে আমরা লিখতে পারি দেনাদার, অথবা লিখতে পারি প্রাপ্য, প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব আমরা নোট করে নিতে পারি জনি, কার কাছ থেকে, আমি সাইড নোট করে নিলাম, ওটা কি, জনির কাছ থেকে পাবো। সেটা কি, এটা হয়ে গেল কি, ডেবিট। কেন ডেবিট হচ্ছে, কারণ তার কাছে পাবো সম্পদ। এটা কি, সম্পদ। পাইনি, পাবো, যেটা পাবো সেটা সম্পদ। সম্পদ এখানে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। সম্পদ বৃদ্ধি হলে কি হবে, ডেবিট। এখানে কি হচ্ছে, বিক্রয়। তাহলে নেক্সট আমার কথাটা আসছে কি, বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাবটা কি, আমার বিক্রয় হিসাব হচ্ছে আমার ক্রেডিট। কেন ক্রেডিট, কারণটা হচ্ছে বিক্রয় মানে কি, আমার আয় হয়েছে। বিক্রয় মানে কি, আয়।
বিক্রি করলে কি হয়, আয় হয়। আয় যদি বৃদ্ধি পায় তাহলে আয় আমরা জানি আয় বৃদ্ধি পেলে সেটা কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, টাকা এখানে দেওয়া হয়েছে ৮,০০০ টাকা, টাকা হচ্ছে ৮,০০০ টাকা। ব্যাখ্যা আমরা কি দিয়ে দেবো, এখানে আমরা ব্যাখ্যা লিখে দেব যে বাকিতে বিক্রয় করা হলো। তুমি আরো ডিটেইলস লিখতে পারো যে জনের নিকট বাকিতে বিক্রি করা হলো। এবার ৭ তারিখের পরে যদি চলে আসি, ৭ তারিখের পরবর্তী চলে আসছে আমাদের ১২ তারিখ। দেখো আমি ১২ তারিখে একটু আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে কাগজ, কলম, রাবার, স্কেল এগুলোকে টুকিটাকি জিনিসপত্র এগুলোকে যখন আমরা কি বলবো, মণিহারি বলবো। আর মণিহারি হচ্ছে একটা খরচ, টুকিটাকি জিনিসপত্র কেনা হচ্ছে খরচ। তাহলে আমরা এই জাবেদাটাতে আমরা ক্রয় বলবো না, একে কিন্তু আমরা ক্রয় বলবো না, কি বলবো, মণিহারি হিসাব। কারণ ক্রয় আমি আগে বলেছি ক্রয় কাকে বলে, বিক্রি করার জন্য। তো মণিহারি তো আমি বিক্রি করার জন্য কিনছি না, এজন্য আমরা এটাকে ক্রয় বলবো না। আমি কি বলবো, আমরা বলবো মণিহারি হিসাব ডেবিট। নগদে ক্রয় করেছি কারণ এখানে বাকি বলে দেওয়া নাই বা কোনো নামও দেওয়া নাই কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির, তাহলে আমি বলবো নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। কত টাকা, ৫০০। এখন আমি কেন এটা বললাম, মণিহারি হচ্ছে আমার কি খেয়াল করো, মণিহারি হচ্ছে ব্যয়, ব্যয় এখানে কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। আর নগদ টাকা কি, নগদ টাকা হচ্ছে আমার সম্পদ, সম্পদ এখানে কি হয়েছে, হ্রাস হয়েছে। কারণ আমি যখন ক্রয় করবো নগদ টাকা কমে গেছে। ব্যাখ্যায় আমি কি লিখবো, ব্যাখ্যায় আমি লিখবো মণিহারি ক্রয়, বা তুমি লিখতে পারো কাগজ, কলম, রাবার, স্কেল ক্রয়। সংক্ষেপে আমি লিখতে চাই তাহলে লিখবো মণিহারি ক্রয়। এবার ১২ তারিখের পরে চলে আসি, ১২ তারিখের পরে চলে আসছে ২০ তারিখ। ২০ তারিখে কি বলছে, দোকানের সামনে একটি সাইনবোর্ড লাগাতে খরচ হয়েছে। তাহলে আমরা কিছু আগে জানলাম যে সাইনবোর্ড বা কোনো কিছু বিক্রয় বৃদ্ধির জন্য যদি কোনো কাজ করে থাকি, প্রমোশনাল কাজ করে থাকি, তখন সেটাকে আমরা বলবো বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন একটা খরচ, তাহলে আমরা লিখবো এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর নগদ টাকা দিয়েছি তাহলে আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট। এখন ব্যাখ্যাটা কি দিয়ে দেব, যেহেতু আমাদের এখানে কি করা হয়েছে, সাইনবোর্ড লাগাতে খরচ হয়েছে লিখতে পারো, অথবা বিজ্ঞাপন দেওয়া হবে, কি লিখবো, বিজ্ঞাপন দেওয়া হলো, অথবা সাইনবোর্ড লাগাতে খরচ হলো, সাইনবোর্ড লাগাতে খরচ হলো। তাহলে আমি যদি ব্যাখ্যায় আসি তাহলে বিজ্ঞাপনটা কি, বিজ্ঞাপনটা হচ্ছে ব্যয়, ব্যয় কি হয়েছে এখানে, বৃদ্ধি হয়েছে ডেবিট। নগদ টাকা কি, নগদ হচ্ছে আমার সম্পদ, সম্পদ কি হয়েছে এখানে, হ্রাস হয়েছে, সম্পদ হ্রাস হলে সেটা কি হবে, ক্রেডিট। তো আমার যেহেতু জায়গা নেই আমি এটা এখন মুছবো, মুছে আমি উপরের দিকে চলে আসবো, তোমরা তুলে নাও। আমি পরবর্তী ২০ তারিখের পরবর্তী ২৬ তারিখ, ২৬ তারিখের দিকে দেখবো। ২৬ তারিখে বলা হয়েছে কি, দেখো ২৬ তারিখে বলা হয়েছে ব্যাংকে হিসাব খোলা। ব্যাংকে যখন আমরা হিসাব খুলি তখন আমরা আগে বলেছি যে ব্যাংকে যখন আমরা হিসাব খুলবো তার মানে অ্যাকাউন্ট ওপেনিং করছি, অ্যাকাউন্ট ওপেনিং করতে গিয়ে আমাকে নগদ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে হয়, তার মানে আমার নগদ টাকা কমে যায়। আর ব্যাংকে যখন জমা দিই তখন আমি যখনই চাইবো তখন ব্যাংক আমাকে টাকা দিতে বাধ্য হবে, অর্থাৎ ব্যাংকে টাকা আবার পেয়ে যাবো। তো ভবিষ্যতে যেটা পাবো সেটা সম্পদ। তাহলে আমি যদি এখন এদিকে আসি তাহলে কয় তারিখ, এটা ২৬ তারিখ। ২৬ তারিখে আমি বলবো ব্যাংক হিসাব
ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কি দিব? ব্যাখ্যা আমরা লিখব, শিরোনামটা লিখলাম, ব্যাখ্যাটা আমরা দিব কি, ব্যাংকে হিসাব খোলা হলো। এখন কত টাকা দিয়ে হিসাব খুলেছি? ৫,০০০ টাকা দিয়ে। তাহলে ৫,০০০ টাকা আমার ডেবিট হলো, কেন? কারণ ব্যাংকের টাকা আমার বেড়ে গেল। আর নগদান হিসাব ক্রেডিট হলো, কেন? নগদ টাকা কমে গেল। তাহলে ব্যাখ্যায় যদি আমি বলি ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাব মানে হচ্ছে সম্পদ। সম্পদ এখানে কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, কারণ ব্যাংক কি, আমার সম্পদটা বেড়ে গেল, কারণ আমি যখনই চাইবো ব্যাংকে আমাকে টাকা দিবে। আর নগদ টাকা কি, এটাও নগদ টাকাও কিন্তু আমার হচ্ছে সম্পদ, কিন্তু এই সম্পদটা কি হচ্ছে, এই সম্পদটা হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে, কারণ আমার অফিস থেকে কিন্তু নগদ টাকা কি হয়ে গেল? কমে গেল। এবার ২৬ তারিখের পরে চলে আসে ২৮ তারিখ, এবং খেয়াল করে দেখো ২৮ তারিখের সাথে কিন্তু একটা ৭ তারিখের সম্পর্ক রয়েছে। কেন সম্পর্ক রয়েছে? কারণ এখানেও জনি, এখানেও জনি, আর সেদিন আমরা কি করে রেখেছিলাম? বাকিতে বিক্রি করেছিলাম, আর সেই জনি আমাকে আজকে একটা কি দিয়েছে? চেক দিয়েছে। কত টাকা? ৩,০০০ টাকা। তাহলে আমি তো তার কাছ থেকে ৮,০০০ টাকা পেতাম, কিন্তু সে আমাকে দিল কত টাকা? ৩,০০০ টাকা। তার মানে আমি আরো ৫,০০০ টাকা নেক্সটে পাবোই। তাহলে আমি যখন চেক পেলাম, তার মানে কি আমার ব্যাংকে টাকা বেড়ে গেল। চেক পেয়েছি মানে এই ব্যাংকে টাকা বেড়ে গেল। তাহলে আমরা কি লিখবো? ব্যাংক হিসাব ডেবিট। আর এই যে জনিটা কি ছিল? ও ছিল আগে দেনাদার বা প্রাপ্য হিসাব, ওর কাছ থেকে পেতাম। সে আমাকে যেহেতু ৩,০০০ টাকা দিয়ে দিল, এই যে ৩,০০০ টাকা সে আমাকে দিয়ে দিল ব্যাংকে, তাহলে আমি তো ওর কাছ থেকে ৩,০০০ টাকা চাইতে পারবো না। তাহলে আমরা কি করব? এখানে আমরা লিখবো দেনাদার অথবা প্রাপ্য হিসাব। সেটা কি ব্র্যাকেটে আমরা জনি লিখে রাখতে পারি, আমি জনের কাছ থেকে। তাহলে জনিটা কি? এখানে কি? ক্রেডিট। তাহলে আগে ছিল ডেবিট, এখন হয়ে গেল ক্রেডিট। তাহলে আমরা কি লিখব? যে জনির নিকট হতে চেক পাওয়া গেল। আচ্ছা, তাহলে ব্যাখ্যায় যদি নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ব্যাংকে টাকা আমার বেড়ে গেল। ব্যাংকে টাকা বেড়ে গেল মানে কি? সম্পদ আমার কি হয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে। আর দেনাদারটা কি? দেনাদারও কিন্তু আমার সম্পদ, কিন্তু এই সম্পদটা আমার কিন্তু হ্রাস পেয়ে গেছে। কেন হ্রাস পেল? কারণ ও তো আমাকে টাকা দিয়ে দিয়েছে। আমি যখন ৭ তারিখে করেছিলাম, ৭ তারিখে আমি বলেছিলাম তার কাছ থেকে টাকা পাবো, সম্পদ বৃদ্ধি করেছিলাম। যেহেতু টাকা দিয়ে দিল, তাহলে সম্পদটা এখন কি হয়ে যাচ্ছে? হ্রাস হয়ে যাচ্ছে। আর কত টাকা? ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা আমার ক্রেডিট থেকে দিল। এবার চলে আসো ৩০ তারিখ। ৩০ তারিখ কি বলা হয়েছে? আলমারি ক্রয় করা হয়েছে। তো আলমারি মানে কি? ফার্নিচার মানে আসবাবপত্র, এবং এটা ক্রয় না। আমরা আলোচনা করেছি এটা ক্রয় না। কেন ক্রয় না? কারণ এটা আমি ব্যবহার করার জন্য কিনছি, বিক্রি করার জন্য কিনছি না। তাহলে আলমারিটা আমার বেড়ে গেল মানে আসবাবপত্র আমার বেড়ে গেল ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে ৩০ তারিখে আমরা লিখব, আলমারি না লিখে লিখব আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদে ক্রয় করেছি, বাকি তো বলা নাই, তার মানে কি? নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ৮,০০০ টাকা। তাহলে ৮,০০০ টাকা আমি ডেবিট ক্রেডিট লিখে লিখে নেব। ৮,০০০ টাকা এখানে আমি লিখলাম ৮,০০০। ব্যাখ্যা আমি কি লিখে নেব? নগদে আসবাবপত্র ক্রয়। কি লিখে নেব আমরা? নগদে আসবাবপত্র ক্রয় বা আলমারি ক্রয়। আসবাবপত্র ক্রয়, যদিও এটা ক্রয় না, এটা সম্পদ বৃদ্ধি। তাহলে এটা আমরা এখন দেখবো আসবাবপত্র ক্রয়টা কি? সম্পদ। আসবাবপত্র হচ্ছে সম্পদ, এই সম্পদটা কি হলো? বেড়ে গেল। সম্পদ বৃদ্ধি পেয়েছে মানে কি? ডেবিট। ঠিক আছে। আর নগদ টাকা কি হচ্ছে? নগদ টাকাও কিন্তু আমার সম্পদ। এই সম্পদটা কিন্তু আমার এখানে কি হয়ে যাচ্ছে?
হ্রাস, নগদ টাকা আমার কাছ থেকে কমে গেছে। এবার চলে আসি 31 তারিখ। 31 তারিখ কি বলা হয়েছে? ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, যার মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা। তাহলে আমি আগেই বলেছি যে ব্যক্তিগত উত্তোলনটাকে উত্তোলন বলা হয়, আর অফিসের প্রয়োজনীয় উত্তোলনটাকে কিন্তু আমরা উত্তোলন বলবো না। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে পাচ্ছি, খেয়াল করে দেখো, উত্তোলন যেটা সেটাকে আমরা বলবো উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদানি হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে যেহেতু টাকা কমে গেছে আমরা বলবো ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখে দেব ব্যক্তিগত প্রয়োজনে ও অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে দেখো, ব্যক্তিগত প্রয়োজনে যেটা উত্তোলন করেছে কত টাকা? ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছি 2,000 টাকা, আর অফিসের জন্য করেছে কত টাকা? বাদ বাকি 3,000 টাকা। আর অফিসের জন্য যখন আমি উত্তোলন করি তখন অফিসে আমার নগদ টাকা বেড়ে গেছে, ব্যাংক থেকে টাকা কমে গেল, আর কি হলো? অফিসের টাকা, ঠিক আছে, বেড়ে গেল। তো নগদ টাকা আমার বেড়ে গেল, আর ব্যাংকের আমার টোটাল কিন্তু 5,000 টাকা কমে গেছে। ব্যাংকের 5,000 টাকা কমে গেছে। তাহলে ব্যাংকের যেহেতু 5,000 টাকা কমে গেল, সেই জন্য ব্যাংক থেকে আমরা কি করলাম? ক্রেডিট করলাম। এখন যদি আমি ব্যাখ্যায় আসি, তাহলে ব্যাখ্যা আমি কি বলতে পারি? উত্তোলন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। কেন মালিকানা সত্ত্বটা? ডি, উইথড্র। ডিটা কি করে? মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে মালিকানা সত্ত্ব যখন হ্রাস হবে তখন কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস হলে সেটাকে আমরা বলবো ডেবিট। নগদ টাকা কি? নগদ টাকা হচ্ছে আমার সম্পদ। এই সম্পদটা এখানে কি হচ্ছে? বেড়ে গেল, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বেড়ে গেল। একইভাবে নগদ ব্যাংকের টাকা কি? সম্পদ। এই সম্পদ ব্যাংকের টাকা কিন্তু কি হয়ে গেছে? কমে গেছে, হ্রাস হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেল। এভাবে আমাদের পোস্টিং দেওয়া হয়ে গেল। আমরা এখন এগুলো কি করবো? যোগ করে নেব, যোগ করে নিয়ে ক্লোজিং করে দেবো। তোমরা যোগফল করে দিবা, আর এখানে লিখে নিতে পারি যোগফল। তাহলে আমাদের কিন্তু এখানে একটা সমাধান